সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রক্ত সংবহন তন্ত্র। এখন প্রথমে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে রক্ত কাকে বলে, কি বলবো? রক্ত কাকে বলে? তাহলে আমরা প্রথমেই বলবো রক্ত হলো এক ধরনের একটি তরল যোজক কলা। রক্ত কি? তরল যোজক কলা। রক্তের রং যেন কেমন হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে রক্ত সম্পর্কে যদি আমরা প্রথমেই বলি, তাহলে আমরা প্রথমেই বলবো যে রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। রক্তের রং লাল হওয়ার জন্য একটা উপাদান দায়ী থাকে। উপাদানটার নাম হলো হিমোগ্লোবিন। উপাদানটার নাম কি? হিমোগ্লোবিন। এখন তোমার প্রশ্ন আসবে রক্তের রং লাল হয় কেন? কি প্রশ্ন আসবে? রক্তের রং লাল হয় কেন? আমরা বলবো প্রথমে সংজ্ঞাটা দিয়ে নিব। আনসার করার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা দিয়ে নিব। রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্ত হলো একটি কি? তরল যোজক কলা। রক্তের মাঝে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই কারণে রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে প্রশ্নটা 2 মার্কে আসতে পারে যে রক্তের রং লাল হয় কেন? আমরা বলবো রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্তের মাঝে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই কারণে রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। আমরা পরীক্ষা আসতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। এখন দেখো, যখন আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব, তার আগে তোমাকে রক্ত সংবহন জিনিসটা নিয়ে বুঝতে হবে। রক্ত সংবহনের ক্ষেত্রে আমরা বলবো যে প্রক্রিয়ায় মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়, যে প্রক্রিয়ায় মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে তাকে কি বলে? রক্ত সংবহন বলে। তাকে কি বলে? তাহলে আমরা যদি বলি যে রক্ত সংবহন কাকে বলে, আমরা বলবো যে প্রক্রিয়ায় রক্ত মানব দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় তাকে রক্ত সংবহন বলে। এখন এই রক্ত সংবহনের কাজটা কে কে করে থাকে? 1, আমরা বলতে পারি রক্ত নিজে এই কাজটা করে থাকে। 2, হৃৎপিণ্ড এই কাজটা করে থাকে, হৃৎপিণ্ড। 3, আমরা বলতে পারি লসিকা এই কাজটা করে থাকে। 4, আমরা বলতে পারি ধমনী এই কাজটা করে থাকে। 5, আমরা বলতে পারি শিরা এই কাজটা করে থাকে। অর্থাৎ আমাদের মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের জন্য কোন অঙ্গাণুগুলো কাজ করে থাকে? রক্ত নিজেই কাজ করে থাকে। হৃৎপিণ্ড, লসিকা, ধমনী আর কি শিরা, এগুলা হলো আমাদের রক্ত সংবহন তন্ত্রের এক একটা অংশ। এখন তোমাকে বললো রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? আমরা বলবো মানব দেহের যে তন্ত্রগুলো রক্ত সংবহনে অংশগ্রহণ করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। দেখো, আমি আবার বলতেছি যে মানব দেহের যে তন্ত্রগুলো রক্ত সংবহনের কাজ করে থাকে তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র বলে। এখন রক্ত সংবহন তন্ত্র উপাদান কতগুলা? একটা হলো রক্ত, একটা হৃৎপিণ্ড, একটা লসিকা, একটা ধমনী আর একটা শিরা। এগুলো হলো রক্ত সংবহন তন্ত্রের অংশ। এখন প্রথমেই যখন তুমি উপরে আসলা রক্ত কাকে বলে, আমরা বলছিলাম রক্ত হলো একটি তরল যোজক কলা। তাই বলছিলাম না? রক্তের রং লাল হয় কেন? এর মাঝে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এখন রক্তের এই উপাদানকে আমরা যেন কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে। যে রক্তের উপাদান কয়টি? 2টি। যে রক্তের উপাদান 2টি। একটা হলো আমাদের রক্তরস। একটা কি? রক্তরস। রক্তরসের আরেকটা নাম আছে, দেখো আমি লিখতেছি, সেটা হলো প্লাজমা। আরেকটা নাম কি? প্লাজমা। আর 2 নাম্বার হলো আমাদের রক্তকণিকা। আরেকটা কি? রক্তকণিকা। এই রক্তকণিকাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে। তার মানে আমরা বলতে পারি রক্তকণিকা 3 প্রকার। একটা হলো আমাদের লোহিত রক্তকণিকা। একটা কি? লোহিত রক্তকণিকা। যে লোহিত রক্তকণিকা। একটা হলো আমাদের শ্বেত রক্তকণিকা। একটা হলো আমাদের শ্বেত রক্ত কণিকা, আরেকটা হলো আমাদের অনুচক্রিকা।
আরেকটা কি অনুচক্রিকা। দেখো আমরা এই পর্যন্ত কতটুকু আলোচনা করলাম। আমরা বললাম রক্ত কাকে বলে, রক্ত সংবহন কি, রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, রক্ত সংবহন তন্ত্রের অংশগুলা কি কি, রক্তের উপাদান কয়টি, দুইটি, একটা হলো রক্ত রস বা প্লাজমা, আরেকটা কি রক্ত কণিকা। এখন রক্ত কণিকাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে, একটা লোহিত রক্ত কণিকা, একটা শ্বেত রক্ত কণিকা, আরেকটা অনুচক্রিকা। এখন এই যে রক্ত রস যেটা আছে এটা হলো রক্তের একটা তরল অংশ। এটা কি জাতীয় অংশ, রক্তের একটা তরল অংশ। এখন তোমাকে বললো রক্ত রস কাকে বলে, তুমি বলবা রক্তের তরল অংশকে কি বলে, রক্ত রস বলে। রক্তের তরল অংশকে কি বলে, রক্ত রস বলে। রক্তের মাঝে এই রক্ত রসের পরিমাণ 55%। কত পার্সেন্ট, 55%। তোমাকে যদি এখন প্রশ্ন করি যে রক্তের উপাদান কয়টি, আমরা কয়টি বলবো, রক্তের উপাদান কয়টি বলবো আমরা, কি কি, রক্ত রস, আরেকটা কণিকা। রক্ত রসের মাঝে মানে রক্তের মাঝে রক্ত রস কয় পার্সেন্ট থাকে, 55%। এখন রক্তের তরল অংশকে আমরা কি বলবো, রক্ত রস বলবো। রক্তের তরল অংশকে কি বলে, রস বলে। এই 55% মাঝে আমাদের 90% থাকে পানি। 90% কি থাকে, পানি। আর বাকি যে 10% এটা বিভিন্ন যৌগ অজৈব পদার্থ থাকে। কি থাকে, বিভিন্ন যৌগ আর অথবা অজৈব পদার্থ থাকে। দেখো তাহলে আমি আবার একটু রিপিট করি। আমরা বলছিলাম রক্তের উপাদান কয়টি, দুইটি, একটা রক্ত রস বা প্লাজমা, আর একটা রক্ত কণিকা। রক্ত কণিকাকে কয় ভাগে ভাগ করা যায়, রক্ত কণিকাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা অনুচক্রিকা। ঠিক আছে। এখন রক্তের মাঝে রক্ত রসের পরিমাণ কয় পার্সেন্ট, 55% এর মাঝে পানি থাকে কয় পার্সেন্ট, 90%। পানি 90%। আর বাকি 10% বিভিন্ন যৌগ এবং অজৈব পদার্থ। এখন তোমাকে বলবো রক্ত রস কাকে বলে, আমরা বলবো রক্তের তরল অংশকে কি বলে, রক্তের তরল অংশকে কি বলে, রস বলে। পারবো আমরা ইনশাআল্লাহ। তোমাকে এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রথম আসতে পারে রক্ত কাকে বলে। রক্ত কাকে বলে আমরা দেখো লিখে রাখছি, রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্তের কিন্তু একটা স্বাদ আছে, রক্ত হলো ঈষৎ ক্ষারীয় ও লবণাক্ত। রক্তের স্বাদটা কেমন হবে, লবণাক্ত। কেমন হবে, লবণাক্ত। এখন রক্তের রং লাল হয় কেন, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে। কি থাকে, হিমোগ্লোবিন। এই পয়েন্ট থেকে তোমার 2 নম্বরে একটা প্রশ্ন আসবে, রক্তের রং লাল হয় কেন। তুমি কি বলবা, তুমি বলবা রক্ত হলো একটি তরল যোজক কলা যা ঈষৎ ক্ষারীয় ও লবণাক্ত। রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে বিধায় রক্তের রং কি হয়, লাল হয়। রক্তের উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা রক্ত রস ও প্লাজমা, আর একটা হলো রক্ত কণিকা। রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা লোহিত রক্ত কণিকা, একটা শ্বেত রক্ত কণিকা, আর একটা অনুচক্রিকা। এখন রক্ত রস কাকে বলে, রক্তের তরল অংশকে রক্ত রস বলে। রক্তের তরল অংশকে কি বলে, রক্ত রস বলে। আর আমরা যখনই বাসবো তখন পরিমাণের মাঝে যখন আসবো তখন বলবো রক্তের মাঝে রক্ত রস থাকে 55%। কয় পার্সেন্ট, 55%। এই 55% এর মাঝে 90% থাকে পানি, বাকি 10% বিভিন্ন যৌগ এবং অজৈব পদার্থ। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? আচ্ছা, ধন্যবাদ। দেখো এখন যদি আমি রক্ত কণিকার মাঝে আসি, কার মাঝে আসবো, রক্ত কণিকার মাঝে। দেখো আমরা রক্ত কণিকাকে যেন কয় ভাগে ভাগ করছি, 3 ভাগে। এদের মধ্যে প্রথমটা হলো আমাদের লোহিত রক্ত কণিকা। আর লোহিত রক্ত কণিকাটা হলো আমাদের যদি কোথাও ক্ষত স্থানে পীড়া অর্থাৎ কোথাও কেটে যায় তাহলে দেহ থেকে লাল কালার একটা রক্ত বের হয় না, জি লাল কালার রক্তটা হলো লোহিত রক্ত কণিকা। লাল হওয়ার কারণ কি, তুমি একটু আগে বলে আসলা যে এর মাঝে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন কি ধরনের রঞ্জক পদার্থ, হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিনের এই যে হিম অংশ, এই হিমোগ্লোবিনের হিম অংশের মাঝে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। কি থাকে, অক্সিজেন থাকে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হলো আমাদের দেহের বিশুদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি ধরনের রক্ত, বিশুদ্ধ রক্ত।
যদি কখনো এই রক্তের মাঝে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে তখন সেটা হয় অবিশুদ্ধ বা দূষিত রক্ত। সেটা কি ধরনের রক্ত হয়? অবিশুদ্ধ বা দূষিত রক্ত। এই হিম অংশের মাঝে যে অক্সিজেনটা থাকে এটা যখন রক্তের সাথে বিক্রিয়া করে অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে তখন ও অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। কিভাবে তৈরি করে একটু দেখো। আমরা প্রথমে বললাম যে রক্তকণিকার মাঝে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। কি কালারের হয়ে থাকে জানো? হিমোগ্লোবিন হ্যাঁ, হিমোগ্লোবিন লাল কালার হয়ে থাকে। হিমোগ্লোবিন কি কালার হয়ে থাকে? লাল কালার হয়ে থাকে। এই হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে, উটু মানে যেন কাকে বোঝায়? অক্সিজেন বোঝায়। অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন ও অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। বুকের দিকে একটু তাকাইও, হ্যাঁ, যে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এবং এই রক্তটা হলো আমাদের দেহের বিশুদ্ধ রক্ত। কি রক্ত? বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্তটা আমাদের দেহ কোথা থেকে কোথায় চলাচল করে আমি তোমাকে বলি। এই অক্সিজেন যুক্ত যে রক্তটা আছে এটা আমাদের দেহে হৃৎপিণ্ড আছে না? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড একটা পাম্প যন্ত্র হিসেবে কাজ করে। আমরা নিঃশ্বাসের সাথে কি গ্রহণ করতেছি? অক্সিজেন। অক্সিজেন নিঃশ্বাসের সাথে গ্রহণ করার পর যখন ফুসফুসে যায়, কোথায় যায়? ফুসফুসে। ধরো তুমি শ্বাস গ্রহণ করলা, শ্বাস গ্রহণের সাথে আমি কি নিতেছি? অক্সিজেন নিতেছি। এটা যাবে কোথায়? ফুসফুসে। কোথায় যাবে? ফুসফুসে। এই ফুসফুসে যাওয়ার পর এই ফুসফুস কি করে? ওই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। হৃৎপিণ্ডে যাওয়ার পর হৃৎপিণ্ডে রক্তটাকে পাম্প করে, মানে সাকে। হৃৎপিণ্ড একটা সাকন যন্ত্র হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় পাম্প যন্ত্র। পাম্প করে, পাম্প করার পর যে রক্তটা অক্সিজেন যুক্ত মানে বিশুদ্ধ, অক্সিজেন যুক্ত রক্তটা কি হবে? বিশুদ্ধ। এই বিশুদ্ধ রক্তটা হৃৎপিণ্ড থেকে আমাদের সারা দেহে ধমনীর মাধ্যমে, কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে পরিবহন করে দেয়। দেখো আমি কি বললাম, আমি বললাম প্রথমে আমি শ্বাস গ্রহণ করতেছি, অক্সিজেন নিতেছি, তাই নিতেছি না? অক্সিজেনটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে যাওয়ার পর ওই ফুসফুস অক্সিজেনটাকে হৃৎপিণ্ডে পাঠিয়ে দিতেছে। হৃৎপিণ্ডে যাওয়ার পর হৃৎপিণ্ড ওটাকে ছাকতেছে, মানে পাম্প করতেছে। পাম্প করার পর যেটা অক্সিজেন সমৃদ্ধ মানে বিশুদ্ধ রক্ত সেটা ধমনীর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহে পরিবহন করে দেয়, মানে চলাচলের পথ এটা। আর যেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ সেটা আমাদের কি? অবিশুদ্ধ রক্ত। সে অবিশুদ্ধ রক্তটা পুনরায় হৃৎপিণ্ড কি করে? এই ফুসফুসের মাঝে কি ফেরত পাঠিয়ে দেয়। তাহলে এই রক্তটা কি হবে? কার্বন ডাই অক্সাইড মানে হলো অবিশুদ্ধ। কার্বন ডাই অক্সাইড মানে কি? অবিশুদ্ধ। এই অবিশুদ্ধ রক্তটা হৃৎপিণ্ড থেকে পুনরায় ফুসফুসে ফেরত আসে। যখন ফুসফুসে ফেরত আসে তখন এই ফুসফুস এই রক্তটাকে আমাদের দিয়ে কিছু রেচন অঙ্গ আছে। রেচন অঙ্গ মানে আমাদের দিয়ে কিছু বজ্র পদার্থ আছে। বজ্র পদার্থ কোনগুলা বাবা? যে পদার্থগুলো আমাদের দিয়ে কোনো কাজে লাগে না সেগুলো বজ্র পদার্থ। অর্থাৎ তোমার আমার জন্য যে পদার্থগুলো ক্ষতিকর আমার দেহের জন্য সেগুলো হলো বজ্র পদার্থ। যেমন নিঃশ্বাসের সাথে আমরা কি ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কি ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমার দেহের জন্য ক্ষতিকর বিধায় আমি ত্যাগ করতেছি, তাহলে এটা একটা বজ্র পদার্থ। আমরা যখন মনে করো অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করি বা রোদে দাঁড়িয়ে থাকি বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন আমরা ঘেমে যাই। ঘেমে যাওয়ার পর আমাদের লুমকূপ, আমাদের দেহ কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত, এই লুমকূপ দিয়ে ঘামটা বের হয়ে যাচ্ছে। এই ঘাম একটা বজ্র পদার্থ, মানে আমার দেহের জন্য ক্ষতিকর। আমরা মূত্র ত্যাগ করি, এই মূত্রের মাঝে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিনিন থাকে। এগুলো একটা বজ্র পদার্থ যেগুলো আমরা মূত্রের মাধ্যমে ত্যাগ করে থাকি। অর্থাৎ আমার দেহের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলাই কি? বজ্র পদার্থ। তাহলে আমরা রক্ত পরিবহনের পথটা কি বলবো? দেখো আমরা বলবো শ্বাসের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন কোথায় যায়? কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুস থেকে কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। কোথায় যায়? হৃৎপিণ্ড ওটাকে ছাকে, ছাকার পর যেটা অক্সিজেন যুক্ত সেটাকে ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়াইয়ে দেয়। এটা হলো অক্সিজেন যুক্ত রক্ত বা লোহিত রক্তকণিকা, লাল রঙের রক্তকণিকা। আবার হৃৎপিণ্ড থেকে যেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ তার মানে সেটা অবিশুদ্ধ। অবিশুদ্ধ রক্তটা পুনরায় হৃৎপিণ্ড থেকে কোথায় ফেরত আসে? ফুসফুসে। ফুসফুসে আবার কি করে? এটা তিনটা অঙ্গাণুর মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেয়। এক হলো নাকের মাধ্যমে। নাকের মাধ্যমে আমরা কি বের করে দিচ্ছি? নিঃশ্বাসের সাথে
কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। নিঃশ্বাসের সাথে আমরা কি ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। দুই হলো ঘাম। ঘামের মাধ্যমে আমরা তরল পদার্থটা বের করে দিচ্ছি, তাই দিচ্ছি না? আরেকটা হলো আমাদের মূত্র। আরেকটা কি? মূত্র। এই মূত্রের মাধ্যমে আমাদের দেহের বজ্র পদার্থটা আমরা কি ত্যাগ করে দিচ্ছি। এই পর্যন্ত বুঝতে পারছো? দেখো তোমাদের বইয়ে লিখছে যে রক্ত রস দেহের বিভিন্ন অংশ অক্সিজেন খাদ্যসার। খাদ্যসার বলতে আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করতেছি না, খাবার যেমন ভাত ডাল অথবা ধরো ভুট্টা থেকে আমরা ভুট্টা খাচ্ছি অথবা গমের রুটি খাচ্ছি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে। শর্করা গ্লুকোজ জাতীয় খাদ্য থেকে এগুলা পরবর্তীতে শক্তিতে পরিণত হয়, যাকে বলা হয় খাদ্যসার। এটা রক্তরসের মাধ্যমে পরিবহন করে। তারপরে দেখো লিখছে দেহের বিভিন্ন দেহ থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ, যেমন ক্ষতিকর পদার্থের মধ্যে একটা কি আছে? কার্বন ডাই অক্সাইড। আরেকটা কি আছে? ঘাম। আরেকটা কি আছে? মূত্র। এই তিনটা আমাদের দেহের জন্য ক্ষতিকর পদার্থ। যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর পদার্থ তাকে বলা হয় বজ্র পদার্থ। এগুলা রক্তরসের মাধ্যমে আমরা কি করে থাকি? বের করে দিয়ে থাকি। কি করে দিয়ে থাকি? বের করে দিয়ে থাকি। তারপরে দেখো লিখছে রক্তকণিকা। তাহলে রক্তকণিকার প্রথম ভাগটাই ছিল আমাদের লোহিত রক্তকণিকা, তাই ছিল না? এখন এই জায়গা থেকে তোমাকে প্রশ্নটা বলে দিছি, কি আসতে পারে যে লোহিত রক্তকণিকা কাকে বলে? তুমি বলবা রক্তের লাল রঙের কণিকাকে কি বলে? লোহিত রক্তকণিকা বলে। লোহিত মানে লাল। লোহিত মানে কি? লাল। লাল হওয়ার কারণ কি? এর মাঝে এই যে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। তার মানে হিমোগ্লোবিনের রংটা কেমন হবে? লাল হবে। লাল হবে। কি হবে? লাল হবে। তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা পারবো। দেখো এখন যদি তারপরে আসি শ্বেত রক্তকণিকা, কি বলবো? শ্বেত রক্তকণিকা। শ্বেত বলতে কি বোঝাচ্ছে? লোহিত বলতে যদি লালকে বোঝায়, শ্বেত বলতে কাকে বোঝাবে? শ্বেত। শ্বেত শ্বেত মানে বুঝো নাই, শ্বেত কথাটার অর্থ হলো সাদা। অর্থ কি? সাদা। অর্থাৎ এই শ্বেত রক্তকণিকার মাঝে হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন থাকে না বিদায়ী এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড সেল। হোয়াইট মানে কি? সাদা। ব্লাড মানে রক্ত, সেল মানে কোষ। তার মানে শ্বেত রক্তকণিকা বা শ্বেত রক্ত কোষ। এই যে এটাকে শ্বেত রক্তকণিকা কেন বলা হয়? কারণ তুমি যখন দেখো আমরা লিখতেছি যে শ্বেত রক্ত কণিকা, এটাকে শ্বেত কেন বলা হয়? কারণ এর মাঝে হিমোগ্লোবিন নেই। কি নেই? হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন নেই, এই কারণে এটাকে শ্বেত রক্তকণিকা বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? ডব্লিউবিসি। ইংরেজিতে কি বলা হয়? ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল এটা বলা হয়। শ্বেত রক্তকণিকার একটা কাজ আছে, প্রধান একটা কাজ আছে, সেটা হলো আমরা প্রতিনিয়ত নিঃশ্বাসের সাথে জীবাণু গ্রহণ করতেছি, খাবারের সাথে জীবাণু ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো গ্রহণ করতেছি। আমরা তো একদম পরিষ্কার খাবার পরিষ্কার জিনিস গ্রহণ করতে পারি না। আমাদের দেহের ভেতরে যখন এই জীবাণুগুলো প্রবেশ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া, তখন শ্বেত রক্তকণিকা ওই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, অর্থাৎ জীবাণুকে ভক্ষণ করে। ভক্ষণ মানে খেয়ে ফেলা। এই জীবাণু ভক্ষণ করার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটার নাম হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। পদ্ধতির নাম হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। দেখো আমি লিখতেছি যে বলবো আমরা ফ্যাগোসাইটোসিস। সাইটোসিস পদ্ধতি। তাহলে তোমাকে যদি এখন বলা হয় শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে বা মেরে ফেলে, তুমি বলবা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে কি করে? মেরে ফেলে। এখন শ্বেত রক্তকণিকা কেন বলা হয়? কারণ এর মাঝে কি নেই? হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন একটা লাল রঙের পদার্থ। কি রঙের পদার্থ? লাল রঙের পদার্থ। যেহেতু এই রক্তকোষের মাঝে হিমোগ্লোবিন নেই, এই কারণে এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। ইংরেজিতে বলা হয় ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। আর হোয়াইট ব্লাড সেল আমাদের দেহের জীবাণুকে ভক্ষণ করে কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। দেখো লেখছে লোহিত রক্তকণিকার জন্য রঞ্জক পদার্থে মানে রক্তের রং লাল হয়। এর মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, এই কারণে এটাকে কি হয়? রক্তের রং লাল হয়ে থাকে। তারপরে দেখো লিখছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকার থেকে ভিন্নতর, কারণ শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন নেই, এই কারণে একে শ্বেত রক্তকণিকা বলে। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে।
আমাদের রক্তের মাঝে কিছু তরল উপাদান থাকে, এদের মাঝে একটা আছে ইউসেনোফিল, একটা আছে বেসোফিল, একটা আছে হেপারিন। এই হেপারিন, ইউসেনোফিল, বেসোফিল এগুলো এক এক ধরনের একটা তরল পদার্থ, এক এক ধরনের একটা রস। এক এক সময় এক এক পদার্থ দেহ থেকে নিঃসৃত হয়, মানে বের হয়, বের হয়ে জীবাণুকে কি করে ফেলে, মেরে ফেলে। ফলে আমরা রোগ মুক্ত থাকতে পারি। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের শরীরটা দুর্বল লাগে না? যেমন জ্বর আসলে কি দুর্বলতা অনুভব করি না আমরা? খাবারের প্রতি অরুচি দেখা দেয়, মানে খাবারের রুচি কমে যায়, মাথা ব্যথা করে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এর মানে হলো তখন আমাদের দেহের শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়, শ্বেত রক্তকণিকার কার্যকারিতা কমে যায়। যখনই তোমার দেহের শ্বেত রক্তকণিকার কার্যকারিতা কমে যাবে তখনই তুমি অসুস্থ হয়ে পড়বা। আর অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকবে যত শ্বেত রক্তকণিকা কমতে থাকবে, যত কমতে থাকবে। এই যে শ্বেত রক্তকণিকা এর আয়ুষ্কাল, মানে শ্বেত রক্তকণিকা আয়ুষ্কাল হলো 1 থেকে 15 দিন। কত দিন? 1 থেকে 15 দিন। অর্থাৎ 1 থেকে 15 দিন পরে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে আপনা আপনি মারা যাবে। মারা যাওয়ার পর কোষের ভেতর আবার নতুন করে কোষ তৈরি হবে, শ্বেত রক্তকণিকা তৈরি হবে। তাহলে বেঁচে থাকবে সর্বোচ্চ কত দিন? 15 দিন পর্যন্ত। এখন তোমাকে প্রশ্ন করা হবে শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? তুমি বলবে 1 থেকে 15 দিন। কত দিন? 1 থেকে 15 দিন। অনুরূপ ভাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? তুমি বলবা 120 দিন। কত দিন? 120 দিন। 120 দিনে হয় 4 মাস। কয় মাস হয়? 4 মাস। এখন তোমাকে ধরম বললাম লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? তুমি 4 মাসে বলতে পারো, 120 দিনও বলতে পারো। অর্থাৎ 4 মাস 120 দিন পর পর এই লোহিত রক্তকণিকাটা আপনা আপনি নষ্ট হয়ে যায়, মরে যায়, কোষের ভেতর আবার নতুন করে তৈরি হয়। এই কারণে 3 মাস পর পর অথবা 4 মাস পর পর রক্ত দেওয়া এটা স্বাস্থ্যের জন্য ভালো। 3 মাস পর পর, তবে 3 মাসের মাঝে দেওয়া যাবে না। অর্থাৎ 1 মাস পরে, 2 মাস পরে দেওয়া যাবে না। 3 মাস পর, 90 দিন পর অথবা 120 দিন পর কাউকে রক্ত তুমি দান করতে পারো, ডোনেট করতে পারো। কারণ লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কয় দিন? 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা আমরা বুঝতে পারছি? দেখো এরপর লিখছে অনুচক্রিকা। অনুচক্রিকা সম্পর্কে তোমাকে একটু ধারণা দেই। তোমাকে যদি দেখো, তুমি একটু কল্পনা করো বাবা, ধরো তোমার দেহের কোথাও কেটে গেছে, কেটে যাওয়ার পর রক্ত বের হচ্ছে, রক্ত বের হয় না আমাদের লাল কালারে? এখন আমি বললাম অনুচক্রিকা, ধরো লিখলাম অনুচক্রিকা। এই অনুচক্রিকার কাজটা একটু দেখো। তোমার যে কোথাও যদি কেটে যায়, ধরো আমার এই দেহ ক্ষতস্থান তৈরি হয়েছে, কেটে গেছে দুর্ঘটনাবশত, কিছুক্ষণ পরে এই জায়গা থেকে রক্ত পড়তেছে, রক্ত পড়ার পর তার কিছুক্ষণ পরে দেখবা রক্তটা পড়া বন্ধ হয়ে গেছে। রক্ত পড়া বন্ধ হওয়ার পর উপরের রক্তটা যেটা বের হয়ে আসছিল ওটা জমাট বেঁধে গেছে, মানে শুকিয়ে গেছে, এরকম হয় না? অনুচক্রিকার কাজ হলো এই যে কাজ, এর কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তার মানে 1 নাম্বার কাজ দেওয়া, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, জমাট বাঁধাতে সাহায্য করা। 2 নাম্বার কাজ দেবা, রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চন বা ক্ষরণে সাহায্য করে। এই অনুচক্রিকার আয়ুষ্কাল হলো 5 থেকে কয় দিন? 10 দিন। অনুচক্রিকার আয়ুষ্কাল কত দিন? 5 থেকে 10 দিন। দেখো তোমাদের বই লেখা আছে অনুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয়, নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকার মাঝে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, গুচ্ছাকারে থাকে। এদের উৎপত্তি লোহিত রক্তকণিকার অস্থিমজ্জায়। অস্থিমজ্জা বলতে হাড়ের ভিতরে, অস্থিমজ্জা বলতে কোথায়? হাড়ের ভিতরে। এখন অনুচক্রিকার সময় তোমাকে কি কি প্রশ্ন আসতে পারে? 1, অনুচক্রিকার আয়ুষ্কাল বা জীবনকাল কত দিন? তুমি বলবা 5 থেকে 10 দিন। তোমাকে যদি আমি পরীক্ষায় প্রশ্ন করি যে অনুচক্রিকার জীবনকাল কত দিন? তুমি বলবা 5 থেকে 10 দিন। তোমাকে যদি বলি অনুচক্রিকার কাজ কি? তুমি বলবা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত ক্ষরণে সাহায্য করে। আরেকটা তুমি কাজ দিতে পারো, সেটা হলো ক্ষত স্থান পূরণে সাহায্য করে। আরেকটা কাজ কি? ক্ষত স্থান পূরণে সাহায্য করে। এটা হলো অনুচক্রিকার কাজ। দেখো অনুচক্রিকার ক্ষেত্রে লিখছে রক্ত বা কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, একে প্লাটিলেটও বলা হয়। যেমন ডেঙ্গু হয় না অনেকে, ডেঙ্গু হলে ওর দেহে রক্তের মাঝে একটা উপাদান পরীক্ষা করে ডাক্তারের কাছে গেলে, সেটা হলো রক্তের প্লাটিলেটের সংখ্যা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে
রক্তের প্লাটিলেট থাকতে হয় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত। 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত। যখন এই রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যায় তখন ওর ডেঙ্গু রোগ ধরা পড়ে। ডেঙ্গু একটা মশার কামড় হয়ে থাকে, অ্যাডিস অ্যাজেপ্টি নামক এক মশার কারণে ডেঙ্গু রোগ হয়ে থাকে। রক্তের প্লাটিলেটের পরিমাণ যত কমবে তুমি তত দুর্বলতা অনুভব করবা। সাধারণত যদি রক্তের প্লাটিলেটের সংখ্যা 1 লাখের নিচে নেমে আসে তাহলে প্রতি 4 ব্যাগ রক্ত থেকে, কয় ব্যাগ রক্ত থেকে? 4 ব্যাগ রক্ত থেকে 1 ব্যাগ প্লাটিলেট মানে অনুচক্রিকা এটা সংগ্রহ করা হয়। 4 ব্যাগ রক্ত থেকে 1 ব্যাগ অনুচক্রিকা পাওয়া যায়। ওই 1 ব্যাগ অনুচক্রিকা তোমার দেহে প্রবেশ করাতে হয় কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য। তাহলে এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম বুঝতে পারবো আমরা? দেখো এরপর আমাদের আছে রক্তের কাজ। তোমাকে বলছে রক্তের সাধারণ কাজের মাঝে প্রথমে আছে খাদ্য পরিবহন। এই যে আমরা খাদ্যটা প্রতিনিয়ত গ্রহণ করতেছি, শর্করা জাতীয়, আমিষ জাতীয়, ভিটামিন জাতীয়, স্নেহ জাতীয় খাদ্যগুলো বা মিনারেল বা পানীয় জাতীয় খাদ্যগুলো যেগুলো গ্রহণ করতেছি এটা দেহের ভেতরে রক্তের মাধ্যমে খাদ্য সার হিসেবে জমা থাকে, সঞ্চিত থাকে। সঞ্চিত থাকার পর রক্তের মাধ্যমে সারা দেহে এটা পরিবাহিত হয়, পরিবহনে কাজ করে। তার মানে রক্ত আমাদের খাদ্য পরিবহনে কাজ করে, এটা আমরা বলতে পারবো। তারপরে দেখো লিখছে অক্সিজেন পরিবহন। তোমাকে প্রথমেই বলে আসছিলাম যে রক্তের যে দুটো উপাদান আছে, রক্ত রস আর একটা রক্তকণিকা, এদের মাঝে যে রক্তের মাঝে অক্সিজেন থাকে সেটা হলো বিশুদ্ধ রক্ত। এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের সারা দেহে চলাচল করে, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আমাদের দেহ থেকে কি আমরা নিঃশ্বাসের মাধ্যমে, ঘামের মাধ্যমে, আমরা মূত্রের মাধ্যমে এগুলো নিষ্কাশন করে দিচ্ছি, মানে বের করে দিচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় কাজটা বলতে পারি কি, রক্ত আমাদের দেহের ভিতরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তারপরে দেখো লেখা আছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, যেটা হলো অবিশুদ্ধ, সেটাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমরা কি বলবো? অবিশুদ্ধ রক্ত বলবো। আমরা মনে রাখবো যে বিশুদ্ধ রক্ত ধমনী দিয়ে চলাচল করে। বিশুদ্ধ রক্ত কোথা দিয়ে চলাচল করে? ধমনী দিয়ে। আর অবিশুদ্ধ বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা দিয়ে চলাচল করে। তাহলে তুমি বলবা যেটা বিশুদ্ধ, বিশুদ্ধ রক্তটা যেন কি সমৃদ্ধ থাকে? অক্সিজেন যুক্ত থাকে। এটা কোথা দিয়ে চলাচল করবে? ধমনী দিয়ে। কোথা দিয়ে? ধমনী দিয়ে। আর যেটা অবিশুদ্ধ সেটা যেন কি যুক্ত রক্ত? অবিশুদ্ধ রক্তটা কি যুক্ত রক্ত থাকে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। সেটা শিরা দিয়ে চলাচল করবে। কোথা দিয়ে চলাচল করবে? শিরা দিয়ে। এখন তোমাকে যদি বলা হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানবদের কোন রক্তনালীর ভেতর দিয়ে চলাচল করে, তুমি বলবা ধমনী। কি বলবো? ধমনী। তোমাকে যদি বলো অবিশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানবদের কোন জায়গা দিয়ে চলাচল করে, তুমি বলবা কি? শিরা। কোথা দিয়ে চলাচল করে? শিরা। এরপরে দেখো লিখছে বজ্র পদার্থ নিষ্কাশন। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, এটা বলতে বোঝাচ্ছে আমরা যে মূত্র ত্যাগ করে থাকি, মানে প্রস্রাব, এটার ক্ষেত্রে তুমি মাথায় রাখবা আমাদের যে মূত্রথলিটা আছে, যে মূত্রথলি, এই মূত্রথলির ভিতরে যখন 320 মিলিলিটার পরিমাণ তরল এসে জমা হয় তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, মানে মূত্র আসছে, প্রস্রাব আসছে। যখন এটা বেড়ে আমাদের 480 মিলিলিটারে যে পৌঁছায় তখন আমাদের মূত্র ত্যাগের তীব্র ইচ্ছা জাগে, তীব্র, মানে তখন যদি আমি মূত্র ত্যাগ না করি আমাদের তলপেটের দিকে একটু ব্যথা করতে পারে। যদি তুমি মূত্রটা ত্যাগ করো যথাসময় তোমার দেহের জন্য উপকারী, আর যদি ত্যাগ না করো এটা দেহের জন্য ক্ষতিকর। কেন? হৃৎপিণ্ডকে এটা নষ্ট করে দেয়। এই যে মূত্র, এই মূত্রের মাঝে কিছু নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ থাকে। কি গঠিত? নাইট্রোজেন গঠিত। দেখো আমি লিখতেছি যে নাইট্রোজেন গঠিত বজ্র কি কি হতে পারে দেখো, আমি এক পয়েন্টে লিখতেছি। প্রথমে লিখলাম ধরো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ধরো 2 নম্বরে লিখলাম ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। 3 নম্বরে লিখলাম ইউরিয়া। 4 নম্বরে লিখলাম ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। এগুলো হলো আমাদের নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। কোথায় থাকে? মূত্রের মাঝে থাকে। এই নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলা মূত্রের মাঝে থাকে বিদায়ী যদি মূত্রের মাঝে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কি যায়? বেড়ে যায়, তখন মূত্রের রং হলুদ হয়ে যায়। মূত্রের রং কেমন হয়ে যায়? হলুদ হয়ে যায়। অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মূত্রের রং হলুদ হয়। এটা কিভাবে বাড়তে পারে?
তুমি যদি দীর্ঘক্ষণ যাবত পানি কম পরিমাণে পান করো, পানি কম পরিমাণে পান করলে দেখো তোমার মূত্রের রং হলুদ হয়ে গেছে, অর্থাৎ ওই মূত্রের মাঝে ইউরিক অ্যাসিডের পরিমাণ কি হয়েছে, বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে মানে মূত্রের রং কেমন হয়ে থাকে, হলুদ হয়ে থাকে। তখন আমরা বলি যে অমুকের জন্ডিস রোগ হতে পারে। জন্ডিস জন্ডিস রোগের একটা উপসর্গ বা লক্ষণ হলো মূত্রের রং হলুদ হয়ে যাওয়া। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম বাবা? রক্ত কাকে বলে, রক্ত সংবহন কাকে বলে, রক্ত সংবহন তন্ত্র কি, রক্তের উপাদান কয়টি, রক্ত রস কি, রক্তকণিকা কাকে বলে, রক্তের রং লাল হয় কেন, লোহিত শ্বেত অনুচক্রিকা সম্পর্কে বললাম, রক্তের কাজ সম্পর্কে বললাম। তাই বললাম না? এই পর্যন্ত কালকের জন্য আমাদের পড়া থাকবে, ঠিক আছে? আর যদি কেউ বুঝে না থাকো তাহলে নেক্সট ক্লাসে কোন জায়গায় বুঝো নাই ওই জায়গায় তুমি আমাকে এসে বলবা। আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে একজন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা তুমি কোন জিনিসটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, কেমন? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।